এখন সময় 11টা। রোদ শুভ্রের রুমেই শুয়ে আছে, রুম থেকে বের হয়নি। হেনা বেগম রাতের খাবার রুমেই দিয়ে গেছেন। রোদ বিছানার উপর শুয়ে এপিট ওপিট করছে, ঘুম আসছে না। বিছানা থেকে উঠে বেলকনিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে আছে রোদ। কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে রুমের ভেতরে এসে ওয়াশরুমে চলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। রুমের ভেতরে ঢুকে রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায়। কেন জানি অস্থির লাগছে সব কিছু। ধীর পায়ে রোদের কাছে হেঁটে যায়। শুভ্র কিছুই বলছে না, এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। শুভ্র হঠাৎ রোদের গলা চেপে ধরে আর রাগে চোয়াল শক্ত করে বলতে থাকে, শুভ্র, তুই যদি ভেবে থাকিস যে আমি তোকে স্ত্রীর অধিকার দেব, নিজের কাছে টেনে নেব, তো ভুল। তুই আমার রুমে থাকবি, আমার পাশে থাকবি, কিন্তু তারপরও কখনো ভালোবাসা পাবি না। তোকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি আমি। তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়ব। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়, তারপর রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রুম থেকে বের হতেই জানালার পাশ থেকে কারো ছায়া সরে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাত 1:30 দিকে রুমে আসে শুভ্র। রোদকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ছুটে যায় রোদের কাছে। শুভ্র রোদকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে তাকিয়ে আছে রোদের দিকে। এদিকে হাসি বেগম একটা অন্ধকার রুমে দাঁড়িয়ে আছে, কারোর সামনে কিছু একটা বলছে। হাসি বেগম, আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সব কিছু জেনে যায়নি তো। অপর পাশে লোকটি বলে ওঠে, না, কিছু জানতে পারেনি। শুভ্র রোদকে বিয়ে করেছে শুধু প্রতিশোধ নিতে, তাছাড়া কিচ্ছু না। এত চাপ নেবার দরকার নেই। হাসি বেগম শান্ত হয়, তারপর বলে, হাসি বেগম, এরপর যা করতে হবে ভেবে চিনতে। কোনো ভুল হলেই এতদিনের খেলা এক নিমেষেই শেষ হয়ে যাবে। হাসি বেগম চলে আসে। অয়নের চোখে ঘুম নেই। ইচ্ছে করছে ছুটে চলে যেতে রোদের কাছে, ইচ্ছে থাকলেও তার অধিকার নাই। অয়ন আনমনে বলে ওঠে, কেন তুমি আমার হলে না? রোদ, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব? ভেবেছিলাম দাদিকে বলে তোমার আমার বিয়ের কথা বলবো, যাতে তোমাকে আমি সারা জীবন আমার করে পাই। খুব আদর যত্ন রাখতে চেয়েছি আমার হৃদয় পিঞ্জরে, কিন্তু তুমি এখন অন্য কারো কাছে বন্দি। রোদ, আমি ভালো করে জানি শুভ্র তোমার ভালোবাসে না। নিজের ওপর রাগ আর জেদ নিয়ে তোমাকে বিয়ে করেছে। আমি বেঁচে থাকতে তোমাকে ওই নরকে পড়তে দেব না। যে করেই হোক আমি তোমাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি করব। শুভ্র এখনও রোদের দিকে তাকিয়ে আছে। যখন উঠে যেতে যাবে, রোদ শুভ্রের হাত টেনে ধরে। শুভ্র পিছন ফিরে তাকায়। শুভ্র যখন রোদকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়, তখন রোদের ঘুম ভাঙে শুভ্র কি করছে দেখার জন্য। এতক্ষণ ঘুমের ভান ধরেই ছিল। রোদ শুভ্রের হাত ধরে নিজের দিকে টান দেয়। শুভ্র রোদের গায়ের ওপরে পড়ে যায়। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে। রোদের লম্বা চুলগুলো খোলা, এলোমেলো, কান্না করার জন্য চোখ মুখ লাল হয়ে আসে। শুভ্রের কেন জানি নেশা ধরে যাচ্ছে। আর কিছুক্ষণ এখানে থাকলেই কিছু একটা ঘটে যাবে। শুভ্র উঠতে যাবে, এমন সময় চোখ পড়ে রোদের ঠোঁটের দিকে। চোখে পানি টলমল করছে, মুখ ফুলে আসে, ঠোঁট দুটো কাঁপছে। শুভ্রের ঘর লেগে যাচ্ছে। ধীরে ধীরে রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয়। রোদ চোখ বন্ধ করে নেয় আবেশে। এমন সময় কিছুটা একটা মনে পড়তেই শুভ্রের চোখ রক্তিম হয়ে যায়। রাগে পুরো শরীর কাঁপছে। রোদের চুলের মুঠি ধরে শুভ্র রাগে শব্দ করে বলে, শুভ্র, রূপ দিয়ে আমাকে বশ করতে চাইছিস? 400 গ্রাম ওজন তো হবে না শরীরে। এইটুকু মেয়ে, সে কিনা শুভ্র চৌধুরীকে শরীর দেখিয়ে কাছে পেতে চাইছে। চুলের ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার রেগে গিয়ে বলতে থাকে, শুভ্র, এই তোর বয়স কত? হ্যাঁ, এইটুকু টিকটিকির বাচ্চা সে আসছে আমার সাথে ইন্টিমেট হতে। আমি তোকে কতবার বলছি আমাকে উস্কানি দিস না রোদ। তার বিপরীতে তোর ভয়াবহ কিছু সহ্য করতে হবে। রোদ ফুঁপিয়ে কেঁদে ওঠে। রোদ এখন ভীষণ ভয় লাগছে। এতক্ষণ কিসের ঘরে কি করেছে সে নিজেও জানে না। শুভ্র রাগী চোখে তাকিয়ে বলে, শুভ্র, চুপ, একদম চুপ, একেবারে মেরে ফেলবো একটা শব্দ করলে।
আমার সামনে নিজেকে ওপেন করে রাখিস। কতবার বারণ করেছি, আমি কিন্তু ভালো মানুষ নই রোদ। এক চুল পরিমাণ ছাড় দেব না তোকে। শুভ্র রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 8টা। শুভ্র সেই সকাল সকাল বেরিয়ে যায় অফিসের কাজে। রোদ ঘুমিয়ে আছে এখনও। শরীর অসুস্থ থাকায় হেনা বেগম আর ডাকেনি। রিয়া শুভ্রের রুমে ঢুকে রোদের মুখে এক চক পানি ঢেলে দেয়। লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। রোদ সামনে তাকিয়ে দেখে রিয়া। রোদ কিছুটা অবাক হয় সকাল সকাল রিয়াকে দেখে। বকুসকে রোদ বলে, রোদ, রিয়া আপু কী করছো? এভাবে পানি দিলে কেন? রিয়া কিছু না বলে রোদের কাছে এসে বিছানা থেকে হাত টেনে ধরে দাঁড় করিয়ে চুল চেপে ধরে বলে, রিয়া, এই রূপ দেখিয়ে শুভ্রকে ফাঁসিয়েছিস তাই না? এখন তো রুমটাও দখল করছিস। যতই যা করিস, শুভ্র তোকে কোনো দিন স্ত্রীর অধিকার দেবে না, আর না তোকে ভালোবাসবে। শুভ্র শুধুই আমার বলেই ধাক্কা দেয় রিয়া। রোদ টি টেবিলের পাশে গিয়ে পড়ে। টি টেবিলে ফল কাটা ছুরি হাতে নিয়ে উঠে রেগে রিয়ার গলায় চেপে ধরে বলে, রোদ, আমার স্বামী আমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা পুরোপুরি আমাদের ব্যাপার। আর রইল তো তোর মতো ডাস্টবিনের কথা। তো তুই কি ভাবছিস সব বিষয় আমি সহ্য করলেও আমার স্বামীকে তুই আমার থেকে কেড়ে নিবি, তাকে নিয়ে আজে বাজে কথা বলবি, আর আমি সহ্য করব? হ্যাঁ। রোদের চোখে দিয়ে যেন আগুনের ফুলকি বেড়ে হচ্ছে। ছুরিটা আরও গলার সাথে চেপে ধরে দাঁত কটমট করে বলে, রোদ, আমি সবার অত্যাচার সহ্য করলেও নিজের স্বামীকে নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করব না। আর শুভ্রের রুচি এতটাও নিচে নেমে যায়নি তোর মতো ডাস্টবিনের হাত দিয়ে নিজেকে নোংরা করবে। রিয়া ভয়ে ডগ গিলে এই কাকে দেখছে। সে তো ভেবেছিল রোদকে অত্যাচার করবে, ভয় দেখাবে, তারপর শুভ্রের জীবন থেকে সরিয়ে দেবে। কিন্তু উল্টো সে তো ভয় পেয়ে ফেঁসে গেল। রোদ ধাক্কা দিয়ে রিয়াকে সরিয়ে দেয়। রিয়া ফ্লোরে পড়ে যায়। রোদ রাগি চোখে তাকিয়ে বলে, রোদ, শুভ্র চৌধুরী বউ আমি, আমাকে এতটাও অবলা মনে করিস না। রোদ ধপধপ পা ফেলে ওয়াশরুমে চলে যায়। রিয়া অবাক ভয়ে সব শট একসাথে হচ্ছে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে।